মহান সৃষ্টিকর্তার স্মরণে এই রূপসী বাংলার রূপ রস সৌন্দর্য এর মাটি মানুষকে তুলে ধরতে শুরু হলো মুভ অন বাংলাদেশ। ঢাকায় থেকেও আমাদের অনেকে সদরঘাট দেখা হয়ে ওঠেনি। দেখুন, টার্মিনাল ছুঁয়ে কত সারি সারি লঞ্চ। রাত ৯টার মধ্যে এসব লঞ্চ ছেড়ে যাবে দক্ষিণ এলাকার বিভিন্ন গন্তব্যে। হাজারো মানুষের ভিড় ঠেলে আমাদের মুভ অন বাংলাদেশ টিম আমতলী কুয়াকাটার উদ্দেশ্যে উঠলাম ইয়াত লঞ্চে। জাস্ট বিকেল ৫টায় লঞ্চ ছাড়ল। টিমের সবাই খুব উচ্ছ্বসিত। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন রওনা করেছি কুয়াকাটার উদ্দেশ্যে। আমরা এখন আছি বুড়িগঙ্গা নদীর উপরে। লেটস হ্যাভ ফান। লঞ্চ চলছে বুড়িগঙ্গার বুকে। কত রকম নৌযান, নদীর তীর ঘেঁষে হাজারো স্থাপনা। লঞ্চ একসময় বুড়িগঙ্গা ছেড়ে চাঁদপুর হয়ে মেঘনার অথই জলে। বিশুদ্ধ পরিবেশ আর নদীর শীতল হাওয়ায় মনটা ভরে গেছে, কিন্তু পেট জ্বলছে রাক্ষসে ক্ষুধায়। লঞ্চে কেবিনের জন্য স্পেশাল রান্না হয়। মুরগির মাংস আর পোয়া মাছ দিয়ে ৩ গামলা ভাত চেটেপুটে পরিষ্কার। অবশ্য একা না, ৮ জনের খাবার খেতে লেগেছে ২,০০০ টাকা। আমতলী যেসব লঞ্চ যায় তার মধ্যে ইয়াদ এবং হাসান হোসেন অন্যতম। লঞ্চের কেবিন ভাড়াও আন্ডার কন্ট্রোল। ভিআইপি কেবিন ৩,০০০, নর্মাল ডাবল কেবিন ২,০০০ আর সিঙ্গেল ১২০০ টাকা, আর ডেকে ৩০০ টাকা। তবে পর্যটন মৌসুমে কেবিনে যেতে হলে অন্তত ১ দিন আগে কেবিন বুক করতে হবে। কেবিনের বাইরে গভীর রাতে ভরা চাঁদের আলোয় মেঘনার জলে যেন রূপলি আলোর খেলা। ঠান্ডা জলের নির্মল বাতাসে মনটা হারিয়ে গেল কোন সুদূরে। একসময় ঘুমিয়ে পড়লাম। ভোরের সূর্য ওঠার আগেই লঞ্চ এসে ভিড়ল আমতলী ঘাটে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে দেখতেছি যে পশম, এগুলো কিসের? এটা ভাল্লুকের পশম। ভাল্লুকের পশম? জি জি। আচ্ছা, আর এগুলো এই যে গাছগুলো? এটা হচ্ছে মনিরাজ গাছ। মনিরাজ গাছ? জি। আর এটা এটা হরিণের পশম। জি জি। রাইট। তারপরে এই যে শিশির ভিতরে এটা হচ্ছে কট মাছের তেল। কট মাছের তেল? জি। আচ্ছা, তো এইগুলো বিক্রি করে বহুত আপনারা চলেন? জি। আচ্ছা, আর এই জিনিসটা কি? এটা ওটা জিনিস পানির টানির পড়লে যে স্বর্ণ মা বোনরা গোসল করতে গেলে যে পানিতে হারিয়ে ফেলায়, ওটা ওই ঘাসি দিয়ে আমরা ডুবরি সিস্টেমে জিনিসটা তুলে দিই।
আনুমানিক কতক্ষণ লাগে? এই জিনিসটা সঠিক যারা বলতে পারে শর্টকাটে হয়ে যায়, আবার যারা অনেক সময় কোথায় হারাইছে বলতে পারে না তাদের কিছু দেরি লাগে, অভিজ্ঞতা লাগে। একটা পাখি দেখতে পাচ্ছি, এটা কি? এটা হলুদ পাখি। আস্ত পাখি ছিল? জি। মেরে ঝুলে রাখছে? হ্যাঁ জি, ওটা কাজে লাগে। এটা জন্টিস, যাদের জন্টিস ব্যারাম যাদের হয় তার জন্য ওটা খাইলে আল্লাহ মাফ করে। মানে কি পাট চাপের বড়ি বানাই খাবো? জি জি জি, ওটা লাগে, পুরোটাই ওটা কাজে লাগে মানুষের। আচ্ছা, তো জি। এখন মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনারা তো জানেন না যে আপনারা এরপরে কোথায় যাবেন, এটা কি জানেন? জি, জি। না, জানি না। জানেন না? জি না। এটা আসলে এই যে কিছুদিন পর পর আপনাদের যে এই প্লেসগুলো চেঞ্জ করা হয়, এটা কি আবহাওয়ার উপর ডিপেন্ড করে বা ব্যবসার উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড এটা করে? ব্যবসার উপরে ডিপেন্ড করে। ব্যবসার উপর? জি। আচ্ছা, এরপরে কোথায় যাচ্ছেন? এরপর ধরেন সর্দারে আমরা 10 জনে মিলে সর্দারে যেখানে হুকুম করবে আমরা সেখানে চলে যাব। সর্দার থাকে আপনাদের? জি জি, মানে আমাদের আপনাদের একটা পুরো পার্টির একটা সর্দার থাকে? বস আছে, উনি যে ডিসিশন দিবে সেটাই হয়? তার জন্য সেটাই আচ্ছা, মানব আমরা। আর যখন বৃষ্টি হয়, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, তখন তো আপনারা এখানেই থাকেন? জি, বৃষ্টি হলে ওই সামান্য পলিথিনের তলে থাকতে ওই সাইড দিয়া নলসা কেটে ড্রেম কেটে দেই একটু। এই যে বেডেরা, আসলে সুখ এক সোনার হরিণ। জেনেছি কেউ রাজপ্রাসাদে থেকেও একটু সুখের জন্য কত না হাহাকার, আবার কেউ গাছতলায় থেকেও সুখের কি বাহার। এই যে বেদেরা, 12 মাস 12 জায়গায়, অনেকের ভাষায় ওরা যাযাবর, তবুও তাদের মুখে গান, প্রাণী খুশি, তবুও তাদের এক ধরনের অভাব, শূন্যতা। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, স্থায়ী আবাসন নেই। তাদের এতটুকুই চাওয়া, কোনো অট্টালিকা নয়, নিজের একটু স্থায়ী ঠিকানা আর উৎপাদনমুখী বৈধ কোনো কর্মসংস্থান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। শুরু হলো খোলা পিকআপ যোগে মুভ অন কুয়াকাটা। প্রশস্ত রাস্তা, যানবাহনের ভিড় নেই, শুধুই ছুটে চলা। যেতে যেতে চোখে পড়ল খেপুপাড়ায় রাডার অফিস। অলরাইট ভিউয়ার্স, আমরা এখন মূলত আছি শেখ কামাল সেতুর উপরে, আর এটা নিচ দিয়ে নীলগঞ্জ নদী আছে, ঠিক নিচ দিয়েই। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আবহাওয়া অফিসের রাডার অফিস। আর এই অফিসটা মূলত ইনফ্যাক্ট বাংলাদেশের যেই 3টা অন্যতম আবহাওয়া অফিস আছে তার ভিতরে একটা। আর এই ব্রিজের ঠিক অপোজিটে, মানে এই অফিসটার উল্টো পাশে একটা রাইস মিল আছে যেটা ধ্বংসের পথে। সো চাইলে এখানে ভিজিট করতে পারেন। আমরা এখন এই মুহূর্তে আছি শেখ জামাল ব্রিজের উপরে, আর যে নদীটা আছে সাইড, ইনফ্যাক্ট এই নদীটা হচ্ছে সোনাতলা নদী। 1.5 ঘন্টার মতো সময় লাগলো কুয়াকাটা যেতে। কুয়াকাটার হোটেল মোটেল পর্যটকে ঠাসা। পর্যটনের পিক টাইমে হোটেলের রুম পেতে আগে ভাগে বুক করে রাখতে হয়। এখানকার হোটেলের মধ্যে পর্যটন হলিডে হোমস, শিকদার রিসোর্ট, বনানী প্যালেস, গোল্ডেন প্যালেস, হোটেল নীলাঞ্জনা উল্লেখযোগ্য। অনলাইনেও বুকিং করা যায়। 1 ঘন্টার বিশ্রাম শেষে মুভ অন কুয়াকাটায় কুয়া অনুসন্ধান করতে গিয়ে দেখা পেলাম এই এলাকার একজন প্রাক্তন শিক্ষক রব স্যারের সাথে। রব স্যারের কাছে জানতে চেয়েছিলাম কুয়াকাটার গোড়াপত্তরের ইতিহাস। স্যার এখানে সংরক্ষিত ঐতিহাসিক নৌকাটির পাশে দাঁড়িয়ে শুনিয়েছিলেন এখানকার অনেক জানা অজানা ইতিহাস। অলরাইট ভিউয়ার্স, ঠিক এই মুহূর্তে আমরা আছি এই অঞ্চলের প্রাক্তন একজন শিক্ষকের সাথে, যেই স্যার, তার নাম হচ্ছে রব স্যার। রব স্যার মূলত আমাদের এখানকার কিছু ইতিহাস বা আমাদের সম্পর্কে কিছু ইনফরমেশন তুলে ধরবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এখানে আমরা মূলত জানি যে রাখাইনরা বসবাস করে, তো রাখাইনদের ইতিহাস সম্পর্কে যদি আপনি কিছু বলতেন সবার উদ্দেশ্যে। মূলত এখানে রাখাইনরা চলে আসে রাখাইন রাজ্য থেকে। আচ্ছা। এবং আমাদের পাশে আরাকান রাজ্য, যেটা বর্তমানে বার্মা, আগে ছিল বার্মা, এখন মিয়ানমার নামে পরিচিত। ওখান থেকে ওটা আরাকান রাজ ছিল। আচ্ছা। এবং আরাকান রাজ কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকে, আমাদের তখনকার পূর্ব পাকিস্তান ব্রিটিশ শাসিত বা তার আগেরও আরাকান রাজ্যে আমাদের দেশের অনেক লোক, বাংলার সাথে আলাওলের কথা আপনার মনে আছে নিশ্চয়ই। আলাওল কিন্তু আরাকান রাজসভায় তার সাহিত্যের বিকাশ ঘটান, সাহিত্য চর্চা করে, এবং তার অনেক বাংলা কবিতা কিন্তু আরাকান রাজ দরবারে বসে তিনি রচনা করেন। এরপরে আজ থেকে প্রায় 250 বছর আগে আরাকানের যে আরাকান যে রাজ্যের যে ক্ষমতা নিয়ে, ক্ষমতা নিয়ে যখন একটা দ্বন্দ্ব শুরু হয় সেনাবাহিনী এবং রাজার মধ্যে, তখন ক্ষমতা দখলের একটা পর্যায়ে ক্যাপ্টেন মং তার নেতৃত্বে
তারা ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে পরাজিত হয়ে প্রায় কথিত কোথাও কোথাও আছে 16টা, কোথাও কোথাও 22টা ছিপ নৌকা নিয়ে তারা প্রায় 160টা, কেউ কেউ বলেন 260টা পরিবার তারা আমাদের চট্টগ্রামের কিছু অঞ্চল, পটুয়াখালীর গলাচিপা এবং বর্তমান এই যে আপনার কুয়াকাটা, এরপর বরগুনার বালিয়াতলি এবং পাথরঘাটা বরগুনার এই সমস্ত কোস্টাল বেল এলাকায় তারা চলে আসে। কারণ প্রথমত তো কিছু খাদ্য বা রসদ ওরা নিয়ে আসছে নৌকায় করে, সেটা পুড়ে যাবার পর ওদের তো খাওয়ার দরকার আছে, সেই জন্য প্রথম ওরা জঙ্গল সাফ করে, সাফ করার পর ওরা ধান চাষ, মূলত ওরা ভাত খাবারই প্রধান খাবার ওদের। আর খাদ্যাভ্যাস ওদের একটা বিশেষ একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে ওরা কিছু বন্য জন্তু যেমন গুই সাপ, তারপর সাপ এরা খায় এটা। এবং ওদের বসত ঘরগুলো যদি আপনি দেখেন, দেখবেন যে ওটা টঙের উপর বসবাস করে। টঙের উপর বসবাস করার কারণ ওইখানে প্লেন ল্যান্ড ছিল না, জঙ্গল সাফ করে জীবজন্তু, সাপ, বাঘ এদের ভয় ছিল, যার কারণে ওরা ওই টঙের উপর করতো। কুয়াকাটার নামটার একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা ইতিহাসবিদদের মতে বা আমরা যারা পুরনো রাখাইনদের, বয়স্ক রাখাইনদের কাছ থেকে জেনেছি, সেটা প্রথমত ওরা আসার পর এখানে লবণাক্ত পানি ছিল, তো লবণাক্ত পানি পানের অযোগ্য, এই কারণে ওরা প্রথম কূপ খনন করে, অনেকটা বালিতে পানিটা ফিল্টার
কুয়াকাটার রাখাইন মার্কেট বেশ আকর্ষণীয়। এখানকার রাখাইন মার্কেটে সামুদ্রিক শামুক ও ঝিনুকের তৈরি নানান রকমের হস্তশিল্প, হাতে বোনা চাদর, লুঙ্গি, গামছা সহ রকমারি জিনিসপত্র পাবেন ঝুলানো খেলনা সহ হাজারো তৈজসপত্র এবং মিয়ানমারের তৈরি হরেক রকমের আচার ও খাদ্য সামগ্রী। এমন অনেক বাহারি পণ্য পাবেন অল্প দামে, যা নিজের প্রয়োজনে কিংবা প্রিয়জনের জন্য উপহার হিসেবে নিয়ে যেতে পারেন। নিজেদের করা নিজেদের তৈরি। আচ্ছা, এগুলো রেঞ্জ কিরকম, প্রাইস রেঞ্জ? এগুলো 450 450 করে। এগুলো হচ্ছে মূলত তাদের নিজেদের তৈরি শাল। প্রাইস রেঞ্জটা 350 থেকে 450 ভিতরে খুব ভালো পাওয়া যায় না? খুব ভালো পাওয়া যায়। আর এই মার্কেটে আসলে আপনি আরো অনেক কিছু পাবেন। ফতুয়া আছে ছেলেদের জন্য, লুঙ্গি আছে, রাইট? লুঙ্গি আছে, তারপরে গামছা আছে, সবগুলো হচ্ছে তাদের নিজেদের তৈরি করা প্রোডাক্ট। আর খুব ভালো দাম, একটু সস্তার ভিতরে ভালোই পাবেন, ভালো জিনিসই হবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। যেতে যেতে চলতি পথে তালতলি বাজারের এক জায়গায় জনতার ভিড়। সামনে গিয়ে দেখলাম এক সাপুরের জাদুকরি সাপের খেলা। তার বক্তব্য অনুযায়ী সে নাকি আব্দুল আলী গারুলির বংশধর। আব্দুল আলী গারুলিকে নিয়ে এলাকার মিথ আছে, তাকে নাকি কোন এক সময় সাপে উড়িয়ে নিয়ে গেছে। আসলে এসব এলাকার প্রচলিত ইতিকথা, যা পুঁথিপাঠে শুনেছে। যাই হোক, দারাস সাপটি কিন্তু বাস্তবে অনেক বিষধর। যদিও সাপটির বিষদাঁত আছে কিনা সে প্রশ্ন রাখে। যদিও এই সাপুরে বাস্তবে কোনো সর্পরাজ নয়, হতে পারে কোনো সাপের কবিরাজ। সে যাই হোক, দর্শক সমর্থনে এই সাপুরেকেই আজ স্ট্রিট জিনিয়াস ঘোষণা দেওয়া হলো। এবার যাই ট্যাংরাগিরি ফাতরা। তালতলি থেকে বাইক যোগে মাত্র 25 মিনিটের রাস্তা। চাইলে গাড়ি নিয়েও আসা যায়, আবার কুয়াকাটা থেকে পর্যটন বোট নিয়েও আসা যায়। সময় লাগে 1 ঘন্টার মতো। ট্যাংরাগিরি ফাতরা সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল। জায়গাটি ছায়া ঢাকা এক বন্য প্রকৃতি। তেমন হিংস্র কোনো বন্যপ্রাণী নেই বললেই চলে, তবে মাঝে মাঝে বনমোরগ, বানর, শিয়াল আর শূকরের দেখা মেলে। বন্ধুরা, এই জঙ্গলে যতক্ষণ থাকবেন, পাখির গুজন আর নির্জনতা আপনাকে মুগ্ধ করে রাখবে। দেখলেন প্রকৃতির এক অপরূপ নিসর্গ ছায়া ঢাকা ঘন অরণ্য, যা মানুষকে ক্ষণিকের জন্য হলেও নস্টালজিক করে দেয়। তবে এখানকার বড় সমস্যা, এখানে রাত্রি যাপন, এমনকি বিশ্রাম নেওয়ারও কোনো ব্যবস্থা নেই। আমরা অনেক সময় সুন্দরবনে যাই, কিন্তু সুন্দরবনে কিছু ভয় আছে, যে ভয়ের কারণে বাচ্চাদের এবং বাচ্চার মাদেরকে নিয়ে অনেক সময় যাওয়া সম্ভব হয় না। কিন্তু এখানে বাচ্চার মা এবং টোটাল পরিবার নিয়ে এখানে আসা সম্ভব। এবং আমরা চোখে এখানে হরিণ দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে কুমির আছে, কুমির দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এখানে একটু সমস্যাও আছে। আমাদের এখানে ব্রিজটা নিয়ে একটু সমস্যা, যদি ব্রিজটা হয় তা মানুষের আরও ভালো হবে। আর এখানে রাস্তাঘাট একটু দুর্বল। তো এখানে যদি আসলে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, আর পর্যটন যদি এখানে পর্যটন কর্তৃপক্ষ আছেন তারা যদি এখানে একটু নজর দেন, তাহলে আমরা যারা পর্যটক যারা আছে তারা এখানে আসার জন্য উৎসাহিত হবে এবং পরিবার সহ এখানে আসার জন্য তারা আগ্রহী হবে। আর এখানে টাওয়ার, ওয়াচ টাওয়ার যেতে থাকে, যদি মনে করেন এখানে উঁচু টাওয়ার যদি থাকে, সেখানে উঠে তারা পুরো বনটাকে দেখতে পারবে এবং আরও যে প্রাকৃতিক যে সৌন্দর্য যেটা সেটা তারা অবলোকন করতে পারবে। কিন্তু আমরা যদি কুয়াকাটা এসে স্পিড বোটে যদি আমরা এই কুয়াকাটা, তারপরে হরিণঘাটা এবং ট্যাংরাগিরি এই 3টে জায়গায় একসঙ্গে ঘুরি, তাহলে আমাদের অল্প খরচে আমরা এই 3টা এলাকা ঘুরে যেতে পারি। এবং এটা যদি একটা জোন তৈরি করা হয়, পর্যটন জোন, তাহলে হয়তো বা এখানে মানুষ এসে অনেক ঘুরে দেখতে পারবে। এবং স্পিড বোটে কুয়াকাটা থেকে এখানে আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই কুমির দেখা আর হলো না। চলুন ফিরে যাই কুয়াকাটা। যদিও আমরা অনেকে প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে বিদেশে যাই, কিন্তু আমাদের এই রূপসী বাংলায় প্রকৃতিতে এমন কি নেই যা মানুষকে মুগ্ধ করে না? সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। দেখা হবে পরের এপিসোডে। আশা করি থাকবেন মুভ অন বাংলাদেশের সাথে।